হ্যালো স্টুডেন্টস, ইজি কেমিস্ট্রি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আবেদনের ভিত্তিতেই আমি দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের রসায়ন পাঠের যে পর্যায় সারণী আছে সেটাকে পাঠদান শুরু করছি। পর্যায় সারণী এরপরে অনেকগুলো অধ্যায় আমি অলরেডি প্রায় শেষ করে ফেলেছি। তো তোমরা বলেছিলে স্যার পর্যায় সারণীটা একটু পাঠদান করুন ইউটিউবে, তাই তোমাদের জন্য এই পর্যায় সারণীকে 3টে পার্টে ভাগ করে তুলে ধরছি মূল বিষয়টাকে। ঠিক আছে, পর্যায় সারণী কি সেটি একটু জেনে নিই। প্রথমে পৃথিবীতে প্রাকৃতিক মৌল হচ্ছে 92 রকমের প্রাকৃতিক মৌল আছে। বাদ বাকি মনুষ্য সৃষ্ট, তো মানুষ সৃষ্টি করেছে এরূপ করে প্রায় 118টি মৌল এখনো পর্যন্ত সন্ধান পাওয়া গেছে। 92টা পাওয়া গেছে প্রকৃতিতে, আর বাদ বাকি 92 পর থেকে যে 118 পর্যন্ত যে বাদ বাকি মৌলগুলো সেটা কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা তৈরি করেছে। এখন এই এতগুলো মৌল 118টি মৌল মানে 118 রকমের মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো নিয়ে বিজ্ঞানীরা চর্চা করতে গিয়ে দেখেছে যে বেশ কিছু মৌলের ভৌত রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে। সুবিধা কি হয়, এই তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকার ফলে তাদেরকে অনুশীলন করতে সুবিধা হবে। এখন এই সাদৃশ্য আছে, এই মৌলগুলোকে সামগ্রিক মৌল থেকে আলাদা আলাদাভাবে চর্চা করার জন্য একটি সারণীর প্রয়োজন হয়ে পড়ল। বিজ্ঞানী ডোবেরাইনার, নিউল্যান্ডস, লোথার মেয়ার, মেন্ডেলিভ, মুখ্যত এই 4জন বিজ্ঞানী মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্ম নিয়ে পর্যালোচনা এবং পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা চেষ্টা করেছেন ধর্মের সাদৃশ্যের ভিত্তিতে পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজিয়ে তাদেরকে একটা শ্রেণীবদ্ধ করার। ফলস্বরূপ বেশ কিছু পর্যায় সারণী পেয়েছি এবং তার ফলে তাদের যে সূত্র, অর্থাৎ বিজ্ঞানীরা এই পর্যায় সারণী করার আগে মৌলগুলোকে শ্রেণীবদ্ধকরণের জন্য বেশ কিছু সূত্র তারা দিয়ে যান। সব সূত্রগুলো এখন হয়তো ততটা গ্রহণযোগ্য নয়, কিন্তু এই সূত্রগুলো আমাদের জানতে হবে। প্রথম হচ্ছে কি, ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। বিজ্ঞানী ডোবেরাইনার কি করলেন না, পারমাণবিক গুরুত্ব বা ভর অনুযায়ী উনি দেখেছেন মৌলের রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে। এরূপ পরপর 3টি মৌলকে সাজিয়ে দেখলেন যে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে ওই যে 3টি মৌলের রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে সেই মধ্যবর্তী মৌলের পারমাণবিক গুরুত্বের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। কিরূপ দেখো, একটা উদাহরণ দিই। যেমন লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 7, সোডিয়ামের 23 আর পটাশিয়ামের 39। দেখা যাচ্ছে এই 3টে মৌল এখানে দেখা গিয়েছে, এই 3টে মৌলের কিন্তু রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে। যোজ্যতা 1, প্রত্যেকটাই ধাতু, নরম ধাতু, এদের ক্ষার ধাতু বলা হয়, একটু পরে আস্তে আস্তে বলবো। এদের 3টে ধর্মের সাদৃশ্য আছে। উনি দেখেছেন পারমাণবিক গুরুত্ব 7, আর অর্থাৎ প্রথম মৌল এবং তৃতীয় মৌল 7 + 39, দুটো মৌলের পারমাণবিক গুরুত্বের যোগফল কত হচ্ছে দেখো, 46। একে যদি বলা হয় 2 দিয়ে ভাগ করা হয় কত হচ্ছে, 23। মধ্যবর্তী মৌলের পারমাণবিক গুরুত্বের সঙ্গে সমান হচ্ছে। এটাই কি বলা হয় ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। ত্রয়ী মানে কি, 3টে মৌলের যাদের রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে, সেই 3টে মৌলের পারমাণবিক গুরুত্ব প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক গুরুত্বের যোগফলকে যদি 2 দিয়ে ভাগ করা যায়, মধ্যবর্তী বা দ্বিতীয় মৌলের পারমাণবিক গুরুত্বের সঙ্গে সমান হয়। তবে সব
পর্যায় সারণীতে অনেক মৌল আছে, মানে বললো 118টি মৌল। সব মৌলের ক্ষেত্রে কিন্তু এগুলো কিছু কিছু ক্ষেত্রে এটা প্রযোজ্য, সব মৌলের ক্ষেত্রে এই যে ত্রয়ী সূত্র প্রযোজ্য নয়। তাই শেষ পর্যন্ত ডোবিনিয়ারের সূত্র পর্যায় সারণীর ক্ষেত্রে পরিত্যক্ত হয়েছে, সব মৌলের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় বলে। পরবর্তী দেখো, এর পরেরটা আছে নিউল্যান্ডসের অষ্টক সূত্র। নিউল্যান্ডস, বিজ্ঞানী নিউল্যান্ডস, এরাও পর্যায় সারণী, এদের সূত্রগুলো হয়তো বর্তমান পর্যায় সারণীর তৈরির ক্ষেত্রে প্রাথমিক প্রদর্শক হয়েছে। সূত্রগুলো আজ হয়তো ততটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এরাই কিন্তু প্রথম চেষ্টা করেছেন মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্মের সাদৃশ্যের ভিত্তিতে একটি সারণী তৈরি করার। নিউল্যান্ডস কি বলেছিলেন? উনি বলেছেন যে মৌলগুলির পারমাণবিক গুরুত্ব বা ভরকে ক্রমিক ঊর্ধ্বক্রমে সাজালে দেখা গেছে যে কোনো একটি মৌলের পরবর্তী অষ্টম মৌলটির সঙ্গে প্রথম মৌলটি, অর্থাৎ একটি মৌল তার পরে যে অষ্টমতম মৌল আসবে ওই মৌলের সঙ্গে ধর্মের সাদৃশ্য থাকছে। সারে গামা পাধা নিশা, এই অষ্টক সা দিয়ে শুরু হয় আবার সা দিয়ে শেষ হয় আমাদের স্বরগমে। ঠিক নিউল্যান্ডসের অষ্টক সূত্রে মৌলগুলো যেন স্বরগমের সারে গামা পাধা নিশার একটা নিয়মের মধ্যে যেন বাঁধা হয়ে আছে। একটি মৌলের তার অষ্টম মৌলর সঙ্গে ধর্মের সাদৃশ্য দেখা গিয়েছে। এটা হচ্ছে নিউল্যান্ডসের অষ্টক সূত্র। কিরূপ? যেমন লিথিয়ামের পারমাণবিক 7, এর অষ্টমতম মৌল দেখা যাচ্ছে পর্যায় সারণীতে অষ্টমতম মৌল হচ্ছে সোডিয়াম। লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের সাদৃশ্য আছে। আবার সোডিয়ামের পরে তার 8টি মৌলের পরে দেখা যাচ্ছে পটাশিয়াম। ঠিক এর অষ্টমতম মৌল হলো সোডিয়াম, এর অষ্টমতম মৌল হলো পটাশিয়াম, এর পটাশিয়ামের অষ্টমতম মৌল হচ্ছে রুবিডিয়াম। এই মৌলগুলি ধর্মের সাদৃশ্য দেখা যায়, সেটাকে নিউল্যান্ডসের অষ্টক সূত্র বলা হয়। তাহলে দ্বিতীয় বিষয়টা জানলাম, দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্রে চলে আসি, লোথার মেয়ারের পর্যায় সূত্র। সর্বপ্রথম পর্যায় সাজানোর ক্ষেত্রে যতটা না ত্রয়ী বা অষ্টক সূত্র প্রযোজ্য, সর্বপ্রথম লোথার মেয়ার কিন্তু পর্যায় সূত্রটা একটা প্রাথমিক রূপ পুরা দিতে পেরেছিলেন। সূত্রে কি বলেছে না, মৌলগুলির পারমাণবিক ভর অনুযায়ী সাজালে তাদের ভৌত ধর্মের, এখানে রাসায়নিক ধর্ম না, শুধু ভৌত ধর্মের, যেমন আয়তন, ঘনত্ব, গণনাঙ্ক, স্ফুটনাঙ্ক পর্যায়ক্রমিক পুনরাবৃত্ত হয়। অর্থাৎ মৌলের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের ভৌত ধর্মের পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটে। কার না? বিজ্ঞানী লোথার এবং মেয়ারের পর্যায় সূত্র অনুযায়ী এই ভাষ্য তারা দিয়ে গিয়েছে এবং দেখা গেছে এটা বাস্তবে সঠিক। ভৌত ধর্মগুলো কিন্তু একটি পর্যায় বরাবর পুনরাবৃত্তি হয়। এবার চলে আসি মেন্ডেলিফের পর্যায় সূত্র। আমরা মেন্ডেলিফের পর্যায় সারণী জানবো। মেন্ডেলিফের পর্যায় সূত্র অর্থাৎ প্রকৃতপক্ষে যে স্রষ্টা বলা যায় পর্যায় সারণীর, তিনি হলেন মেন্ডেলিফ, বিজ্ঞানী মেন্ডেলিফ। 1871 খ্রিস্টাব্দে তিনি তার পর্যায় সূত্রের ওই মৌলগুলো নিয়ে তিনি, তখন পর্যন্ত আবিষ্কৃত 63টি মৌল ছিল, আমরা এখন 118 বলছি, তখন পর্যন্ত আবিষ্কার হয়েছিল 63টি মৌল। এই 63টি মৌল নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে, পরীক্ষা নিরীক্ষা দেখে তিনি পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজিয়েছিলেন। দেখলেন কি না, মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম, এখানে অবশ্যই ভৌত রাসায়নিক ধর্মের পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটে। এটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র। মৌলগুলির পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটে বলে গেছেন বিজ্ঞানী মেন্ডেলিফ তার পর্যায় সারণীতে। এখানে একটা পর্যায় সারণী দেওয়া আছে, দেখো, এটা কিন্তু প্রকৃতপক্ষে মেন্ডেলিফের পর্যায় সারণী নয়, এটা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। মেন্ডেলিফের পর্যায় সারণীটা সংক্ষিপ্ত পর্যায় সারণী
আছে, তোমরা অবশ্যই বইয়ে সেটা দেখতে পাবে। সেখানে পর্যায় সারণীতে উনি কি করেছেন, ওই যে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী উনি সাজিয়েছেন। প্রথম যে পারমাণবিক গুরুত্ব 1 হচ্ছে কার, পারমাণবিক গুরুত্ব 1 নয়, ক্রমাঙ্ক 2, সবচেয়ে কম পারমাণবিক গুরুত্ব হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন থেকে শুরু করে পারমাণবিক গুরুত্ব হাইড্রোজেনের পরে তখনও পর্যন্ত কিন্তু নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কার হয়নি। মেন্ডেলিভ যখন পর্যায় সারণী তৈরি করেন 63 মৌলের ভৌত রাসায়নিক ধর্মের সাদৃশ্যের ভিত্তিতে যে পর্যায়ক্রমিক পুনরাবৃত্তির একটা সারণী তৈরি করেন, তখনও কিন্তু নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু আবিষ্কৃত হয়নি। তবুও তিনি ওই জায়গাগুলো ফাঁক রেখেছিলেন যে এখানে নিশ্চয়ই একটা কোনো মৌল আসবে, যে মৌলগুলোর ধর্ম একটি বিশেষ ধরনের ধর্ম হবে। হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন উনি সাজিয়ে একটা তালিকা তৈরি করেছেন। সেই তালিকাতে দেখা যায়, সেই তালিকাকে আমরা বলবো পর্যায় সারণী বলি। সেই তালিকায় দুটো অংশ আছে, একটা হচ্ছে পর্যায় আর একটা শ্রেণী। এখন পর্যায় কাদের বলবো, শ্রেণী কাদের বলবো। পর্যায় সারণীর পর্যায় কোনগুলো আর শ্রেণী কোনগুলো সেটা একটু তোমাদের জানাই। পর্যায় হলো, এটা দেখো, এটা দেখেই বোঝানোর চেষ্টা করছি, একই ওটা মানে মেন্ডেলিফের পর্যায় সারণী থেকে এটা এক্সপান্ড করে বিবর্ধিত করা হয়েছে। হচ্ছে এই সারণীর পর্যায় সারণীর অনুভূমিক যে সারি আছে, অনুভূমিক সারি, অনুভূমিক সারিগুলোকে বলা হয় পর্যায়। দেখো এক নম্বর পর্যায়, এই এক পর্যায়, বাম দিকে নিচে পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়, ষষ্ঠ পর্যায়, সপ্তম পর্যায়। অনুভূমিক সারিগুলোকে বলা হয় পর্যায়। এর কতগুলি আছে, মোট 7টি পর্যায় আছে। মেন্ডেলিফের পর্যায় সংখ্যা হলো 8। আর শ্রেণী, শ্রেণী কাদের বলছে, পর্যায় সারণীর শ্রেণী এটা বিবর্ধিত হলে মেন্ডেলিফের কি ছিল, মেন্ডেলিফের ছিল মোট 9টি শ্রেণী ছিল। মেন্ডেলিফের পর্যায় সারণীতে 9টি শ্রেণী। শ্রেণী কোনগুলো, নেই উল্লম্ব, উপর থেকে নিচ, এই যে উপর থেকে নিচে সারিগুলো, এইগুলোকে বলা হচ্ছে শ্রেণী। আর এই লেখাগুলো হচ্ছে রোমান, রোমান 1, 2, 3, 4, 5, 6, 7, এই 8, দেখো 3টে আছে 8। এইগুলো হচ্ছে কি মেন্ডেলিফের পর্যায় সারণীর শ্রেণীগুলোকে। আর শূন্য শ্রেণী হচ্ছে এই 8টা হলো, বাদ বাকি এইটা হলো শূন্য শ্রেণী। মেন্ডেলিফ অনুযায়ী 8 আর 1 9। রোমান 1 থেকে 8 আর শূন্য হচ্ছে এই নিষ্ক্রিয় মৌলের শ্রেণী বলা হয় এটাকে। আস্তে আস্তে এগুলো বলবো নিষ্ক্রিয় মৌল কারা কোন শ্রেণীতে আছে। তাহলে পর্যায় সারণী, মেন্ডেলিফের পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হলো 9টি, 1 থেকে 8, অর্থাৎ রোমান 1 to 8, তারপর শূন্য শ্রেণী। 9টি শ্রেণী পাওয়া যায়। উল্লম্ব বরাবর এই ঘরগুলোকে বলা হয় শ্রেণী। উপর থেকে নিচে মৌলগুলি এসছে। শ্রেণীতে কিভাবে অবস্থান করছে একটু বলি। একটা পর্যায় সারণীতে, শ্রেণীতে না পর্যায় সারণীতে, পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজিয়েছেন উনি এইভাবে। সবচেয়ে কম পারমাণবিক গুরুত্ব এখানে, তারপরে এখানে এলো, তারপরে এইরূপ পারমাণবিক গুরুত্ব তো বাড়ছে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, এখানে এলো, তারপর আবার এই দিক থেকে এদিকে চলছে, এদিক এখানে শেষ হওয়ার পরে পরের শ্রেণীতে আসবে, আবার পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যাবে, আবার পরের শ্রেণীতে আসবে, বাম দিক থেকে ডান দিকে যাবে। এইভাবে উনি সাজিয়েছেন এবং ধর্মের পুনরাবৃত্তি ঘটছে কি না, প্রত্যেকটা শ্রেণী বরাবর মৌলগুলোর ধর্মের সাদৃশ্য দেখা গেছে। 1 নম্বর শ্রেণীর মৌলগুলো সবই সাদৃশ্য আছে, এই মৌলগুলো সাদৃশ্য আছে, কিন্তু এর সঙ্গে এর সাদৃশ্য নেই। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে প্রত্যেকটা শ্রেণী বরাবর ধর্মের সাদৃশ্য, পর্যায় বরাবর কোনো ধর্মের সাদৃশ্য নেই। ধর্মের আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। তাহলে পর্যায় ও শ্রেণী জানলে, পর্যায়গত মৌলগুলির বন্টন, আমি শ্রেণী বরাবর কি থাকে বললাম, এবার পর্যায়গত মৌলগুলোর বন্টন সম্বন্ধে একটু বলি। প্রথম পর্যায়ে দেখো, এটা 1 লেখা আছে, এটা প্রথম পর্যায়। প্রথম পর্যায়ে থাকছে দুটো মৌল, প্রথম শ্রেণীতে একটি এবং শূন্য শ্রেণীতে একটি, হিলিয়াম, যেটা দ্বিতীয় পর্যায়ে সারণীতে বলে 18তম শ্রেণী, পরে আসছি। এই প্রথম পর্যায়ে আছে দুটো
মৌল আছে, একে বলা হয় অতি হ্রস্ব পর্যায়। অতি হ্রস্ব পর্যায় হচ্ছে প্রথম পর্যায়, থাকে দুটি মৌল। দ্বিতীয় পর্যায়ে এলাম, এটা হলো প্রথম, এটা অতি হ্রস্ব পর্যায়। এখানে আছে 8টি মৌল, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এই 8টি মৌল একেবারে প্রথম হ্রস্ব পর্যায়। আবার তৃতীয় পর্যায়েও আছে 8টি মৌল, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন আর আর্গন। এখানেও আছে 8টি মৌল এই পর্যায়ে, একে বলা হয় দ্বিতীয় হ্রস্ব পর্যায়। চতুর্থ পর্যায়ে এলাম, পটাশিয়াম থেকে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিনিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন আর ক্রিপ্টন। এখানে আছে 18টি মৌল। এই চতুর্থ পর্যায়ে এসে দেখলাম কতগুলি মৌল আছে, 18টি মৌল। একেবারে প্রথম দীর্ঘ পর্যায়, প্রথম দীর্ঘ পর্যায়। পঞ্চম, এখানেও আছে রুবিডিয়াম থেকে জেনন পর্যন্ত, এখানেও 18টি মৌল আছে। রুবিডিয়াম থেকে জেনন পর্যন্ত 18টি মৌল, এগুলো দ্বিতীয় দীর্ঘ পর্যায়। ষষ্ঠ পর্যায়, ষষ্ঠ পর্যায়ে সিজিয়াম থেকে শুরু করে নিষ্ক্রিয় গ্যাস রেডনে শেষ হচ্ছে, এখানে মোট আছে 32টি মৌল। প্রথম অতি দীর্ঘ পর্যায় কি বলা হবে, প্রথম বা অতি দীর্ঘ পর্যায় বলবে, ষষ্ঠ পর্যায়কে বলবে অতি দীর্ঘ পর্যায়। এখন বলবে স্যার এখানে দেখতে পাচ্ছি 18টা শ্রেণী আছে, তার 18টি মৌল হবে, তাহলে 32টা এলো থেকে। মাথায় রাখো, সিজিয়াম বেরিয়ামের পরে এখানে আছে ল্যান্থানাম। এই ল্যান্থানামের সঙ্গে ল্যান্থানামের ধর্মের সদৃশ আরো 14টি মৌল, ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত। এই ল্যান্থানাম থেকে লুটেশিয়াম, সেরিয়াম থেকে লুটেশিয়াম, ল্যান্থানাম এখানে থাকার কথা, তার সঙ্গে সেরিয়াম থেকে লুটেশিয়াম, এই 14টি মৌল এই একই পর্যায় এবং একই শ্রেণীতে রাখা হয়েছে। এটা একটা পর্যায় সারণী ব্যতিক্রম, রাখতে বাধ্য হয়েছে কারণ এই ধর্মের সাদৃশ্য আছে। এই ল্যান্থানামের পরবর্তী সেলেনিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত এই মৌলগুলোকে বলা হয় ল্যান্থানাইটস, ল্যান্থানাইট মৌল বলে। কি থেকে শুরু হয়েছে, সেরিয়াম থেকে লুটেশিয়াম। কতগুলো মৌল আছে যাই হোক এটা মনে রাখার চেষ্টা করো। ল্যান্থানাম এই ওদেরকে মূল পর্যায়ের সারণী থেকে আলাদা একটি পর্যায় সারণীতে স্থান দেওয়া হয়েছে। ষষ্ঠ পর্যায়ের মোট তাহলে কতগুলি হলো, তাহলে 14 আর 18 32টি মৌল আছে। এই ষষ্ঠ পর্যায় হলো অতি দীর্ঘ পর্যায়, 32টি মৌল আছে। সপ্তম পর্যায়, সপ্তম পর্যায় এখনো পর্যন্ত বলা হয় এটি এখনো পর্যন্ত অসম্পূর্ণ পর্যায়। এখানেও 32টি মৌল থাকার কথা, অসম্পূর্ণ পর্যায়ে। মৌলগুলো আবিষ্কৃত হলে মৌলগুলো এই জায়গায় বসবে। এখানে 32টি মৌল থাকার কথা। এখানেও দেখো অ্যাক্টিনিয়ামের পরে থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত 14টি মৌলকে এই অ্যাক্টিনিয়ামের ঘরে রাখা হয়েছে। কেন, ধর্মের সাদৃশ্যের জন্য। এদেরকে বলা হয় অ্যাক্টিনিয়ামের ঘরে আছে বলে অ্যাক্টিনাইটস। এই থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এদেরকে বলা হয় অ্যাক্টিনাইটস বলে। শুধু নামটাই তোমরা মনে রাখো। এদেরকেও মূল পর্যায় সারণী থেকে বাইরে রাখা হয়েছে। তাহলে পর্যায় সারণীর প্রথম থেকে সপ্তম পর্যন্ত মৌলগুলো শ্রেণীবণ্টন জানলাম। শুধু মাথায় রাখতে হবে অতি হ্রস্ব পর্যায় প্রথম, অতি দীর্ঘ পর্যায় ষষ্ঠ পর্যায়, অসম্পূর্ণ পর্যায় সপ্তম পর্যায়। অতি দীর্ঘ পর্যায়ে কতগুলো মৌল আছে না, 32টি মৌল আছে। তাহলে পর্যায়গত মৌলগুলির বন্টন আমরা জানলাম। এবার চলে আসি মেন্ডেলিফের পর্যায় সূত্রের ত্রুটি। পর্যায় সূত্র মেন্ডেলিফ করেছিলেন, ত্রুটি আছে বলেই তো এত দীর্ঘ পর্যায় সারণীতে আসতে হয়েছে। ত্রুটিটা কি থেকে গিয়েছে, এই ত্রুটি বলার আগেই ঠিক আছে, ত্রুটিটা আগে বলে নিই। ত্রুটিটা কি দেখো, মুখ্য যে ত্রুটি, প্রথম ত্রুটি হচ্ছে উনি মৌলের পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়ে, প্রথম সূত্রে বলা হয় পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব অনুযায়ী ঊর্ধ্বক্রমে উনি সাজিয়েছিলেন, পর্যায় সারণী তৈরি করেছে। কিন্তু দেখা গেছে কিছু জায়গায় ব্যতিক্রম ঘটেছে। একটা উদাহরণ হচ্ছে আর্গন। আর্গনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 40 আর পটাশিয়ামের হচ্ছে 39। তাহলে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী যদি উনি সাজান, তাহলে
যার পারমাণবিক ক্রমাঙ্ক গুরুত্ব বেশি সে পরে আসবে, যার কম আসছে আগে আসবে। এই দিক থেকে গিয়ে তাহলে আর্গন 40, তারপর এখানে 41 হওয়া উচিত। সেটা না হয়ে আর্গনের 40 পারমাণবিক গুরুত্ব, পটাশিয়ামের সেখানে 39, তাহলে এখানে পটাশিয়ামটা এখানে যেত, এটা এখানে আসার কথা, সেটা হয়নি। পারমাণবিক গুরুত্ব অনুযায়ী ভাবলে কিন্তু এটা হওয়ার কথা ছিল, পটাশিয়াম এখানে, আর্গন এখানে আসার কথা, কিন্তু সঠিকভাবে কিন্তু আর্গনটাই এখানে হবে, পটাশিয়াম এখানে হবে। অর্থাৎ পারমাণবিক গুরুত্ব দিয়ে সাজানোর ক্ষেত্রে ত্রুটি থেকে গিয়েছে। তা পারমাণবিক গুরুত্ব বেশি যার সে আগে স্থান পেয়ে গেছে, কম পরে স্থান পেয়ে গেছে, কিন্তু সাজানোটা সঠিক আছে। কেন না সেটা পারমাণবিক গুরুত্ব নেই, পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী পরবর্তীকালে যে সংশোধন করা হয়েছে, যে উনি যে সাজিয়েছিলেন সঠিক ধর্মের ভিত্তিতে। এখানে তো নিষ্ক্রিয় গ্যাসের জায়গায় তো পটাশিয়াম আসতে পারে না। নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলোর সঙ্গে কে থাকবে? অবশ্যই নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকবে, যে শ্রেণী আছে রেখেছেন সঠিক, কিন্তু পারমাণবিক গুরুত্ব দিয়ে যে উনি ধারণাটা তৈরি করেছিলেন, পারমাণবিক গুরুত্ব দিয়ে সাজানো, সেইখানে তার ত্রুটি থেকে গিয়েছে। দ্বিতীয় কি, পারমাণবিক গুরুত্ব দিয়ে সাজানোর ফলে, পারমাণবিক গুরুত্বটাই মুখ্য ত্রুটি ওনার ছিল। পারমাণবিক গুরুত্ব দিয়ে সাজানোর ফলে আইসোটোপ গুলো কাদের বলে না, পারমাণবিক ক্রমাঙ্ক একই, পারমাণবিক গুরুত্ব কিন্তু আলাদা হয়। পারমাণবিক গুরুত্ব যদি আলাদা হয়ে যায় তাহলে আইসোটোপ গুলো ভিন্ন ভিন্ন ঘরে থাকা উচিত, কিন্তু একই ঘর সব আইসোটোপ, ক্লোরিনের যতগুলো আইসোটোপ হোক না কেন সেই এখানেই উনি রেখেছেন, কিন্তু হওয়া উচিত আলাদা আলাদা, পারমাণবিক গুরুত্ব তো আলাদা। ক্লোরিনের 35, 36, 37 পারমাণবিক গুরুত্ব, তা তাদের আলাদা ঘরে হওয়া উচিত, কিন্তু তিনি রাখতে পারেননি। অর্থাৎ আইসোটোপ পারমাণবিক গুরুত্ব ভিত্তিতে করতে গিয়ে আইসোটোপ গুলোকে ভিন্ন ভিন্ন ঘরে রাখা যায়নি, এটাও একটা ত্রুটি, 2 নম্বর ত্রুটি হলো। তৃতীয় ত্রুটি হচ্ছে আরেকটি বড় ত্রুটি। এই তিনটে ত্রুটি আমি তোমাদের বলছি, অবশ্যই তোমরা মনে রাখবে। তৃতীয় নম্বর ত্রুটি হলো উনি পর্যায় সারণীর 8ম শ্রেণী, অর্থাৎ এই যে রোমান 8 আছে, এই একই শ্রেণীতে 3টে করে মৌল রেখেছিলেন। আয়রন, কোবার, নিকেল, রুথেনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, অসমিয়াম, ইরিডিয়াম, প্লাটিনাম, এই মৌলগুলোকে তিনি একটি শ্রেণীতে 3টি করে মৌলের স্থান দিয়েছিলেন। বাধ্য হয়েছিলেন, আর শ্রেণী করতে পারছিলেন, ধর্মের সাদৃশ্য আছে, ধর্মের কিছু বৈশিষ্ট্য পেয়েছিলেন, পরে একই শ্রেণীতে রেখেছিলেন। পরবর্তীগুলোকে আরো স্প্লিট করা হয়েছে, শ্রেণীর সংখ্যা বাড়ানো হয়েছে। অর্থাৎ একই শ্রেণীতে 3টি মৌল রাখা, এটা একটা ত্রুটি মেন্ডেলিফের। এবার চলে এসে 3টে ত্রুটি জানলাম। ত্রুটি তাহলে কটা হলো? 3টে ত্রুটি অবশ্যই মাথায় রাখবে। সংশোধন পরবর্তীকালে গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম, পর্যায় সারণীর মূলে কিন্তু আছে, তৈরি করার মূলে কিন্তু মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মগুলোকে সুবিন্যস্ত সুশৃঙ্খল অনুশীলন করার জন্যই কিন্তু তৈরি করা হয়েছিল। কার ভিত্তিতে না? ভৌত রাসায়নিক ধর্ম ভিত্তিতে। তো এখন ভৌত রাসায়নিক ধর্ম মৌলের নির্ধারিত হয় মৌলের পারমাণবিক গুরুত্বের উপর নয়। কার উপর না? মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক, অর্থাৎ মৌলের পরমাণুর মধ্যে উপস্থিত ইলেকট্রন বা প্রোটন সংখ্যার উপর। ইলেকট্রন প্রোটন সংখ্যা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। এই পারমাণবিক ক্রমাঙ্কই হচ্ছে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের নির্ধারক, পারমাণবিক গুরুত্ব নয়। তাই মেন্ডেলিফের পর্যায় সূত্রে যে পারমাণবিক গুরুত্ব দিয়ে করা হয়েছিল সেটাই থেকে গিয়ে ত্রুটি। হওয়া উচিত ছিল কি? পারমাণবিক ক্রমাঙ্ক দিয়ে এই সংশোধনটা করা হয়েছে। এই সংশোধনের ফলে আধুনিক পর্যায় সূত্র, মেন্ডেলিফের পর্যায় সূত্রের আধুনিক একটা রূপ দেওয়া গিয়েছে, যেখানে শুধুমাত্র একটি মাত্র শব্দ চেঞ্জ করা হয়েছে। মূল যে মেন্ডেলিফের পর্যায় সূত্রের ভাষ্য, তার মূল পার্থক্যটা করা হয়েছে। পারমাণবিক গুরুত্বের জায়গায় বলতে হবে পারমাণবিক ক্রমাঙ্ক। মৌলের সূত্রটা তাহলে কি? আধুনিক পর্যায় সূত্র কি বলছে না, মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের ভৌত রাসায়নিক ধর্মের পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটে। এই যে পর্যায় সারণী তৈরি হয়েছে, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, এখানে মুখ্যত হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্কের নিরিখে। মেন্ডেলিফ যা তৈরি করেছিলেন পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে করলেও পারমাণবিক ক্রমাঙ্ক কিন্তু প্রচ্ছন্নভাবে তাকে সাপোর্ট করেছিল এইটা তৈরি করার ক্ষেত্রে। সুতরাং আধুনিক পর্যায় সূত্রের মূল ভিত হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক।
হাইড্রোজেনের 1, হিলিয়ামের 2, বেরিলিয়ামের লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, বোরনের 5, কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ফ্লোরিনের 9, নিয়নের 10। এইভাবে যে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, এই পারমাণবিক ক্রমাঙ্ক 1 থেকে 118, এই যেন মনে করো এটা এই মৌলটার আমরা 18তে আমি 18 বলেছিলাম, এটা আবিষ্কৃত এখনো পর্যন্ত দেওয়া হয়ে আছে এখানে। অর্গানোনেসাম বলে এই মৌলটির নাম, ওজি। এখন আইইউপ্যাকে এদের নতুনভাবে নামকরণ হয়েছে 118 পর্যন্ত। 118 কি? এই যে ওজি, এই চিহ্নটি মৌলটির পারমাণবিক ক্রমাঙ্ক, পারমাণবিক গুরুত্ব হচ্ছে 294। এরও 294, এরও 294, অর্থাৎ পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে কিন্তু করা হয়নি, প্রকৃতপক্ষে এগুলো তৈরি করা হয়েছে পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতে। পরবর্তীকালে আমরা আধুনিক দীর্ঘ পর্যায়ে, আজকের আমি এইখানেই তোমাদের এই পর্বটা শেষ করব। পরের দিন আমি আধুনিক দীর্ঘ পর্যায়ে সারণী করব। তার একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আধুনিক দীর্ঘ পর্যায়ে সারণীতে কিন্তু এইটা হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায়ে সারণী। বিজ্ঞানী নিলস বোর তিনি পারমাণবিক ক্রমাঙ্ক নিয়ে তার ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে এই পর্যায় সারণীটা কিন্তু তৈরি করেছিলেন। বিজ্ঞানী নিলস বোরের আধুনিক দীর্ঘ পর্যায় সারণী পরের দিন, পরের ক্লাসে, পরের পর্বে আমি তোমাদের সামনে উপস্থাপিত করব। আজকে তাহলে এই পর্যন্ত। পর্যায় সারণীর প্রাথমিক যে ধারণা সেটা দিলাম, এবং মূল যে এখানে বিষয়টা থাকছে মেন্ডেলিভের পর্যায় সূত্র, কতগুলো পর্যায়, কতগুলো শ্রেণী, তার ত্রুটি, তার সংশোধন এবং পর্যায় বরাবর যে মৌলগুলোর অবস্থান সেই সম্পর্কে বললাম। আশা করি বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।